আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি 7th পেপারের সাজেশান। আমি ইতিপূর্বে সমস্ত পেপারগুলো দিয়ে দিয়েছি, তোমরা সেই সাজেশানটা ফলো করবে যারা 2024 সালে ফাইনাল এক্সাম দেবে। সমস্ত লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এই সিসি 7th পেপারের এর আগেও একটা সাজেশান দিয়েছি, সেটা ছিল মূলত পার্ট 1। সেখানে পদ্মা নদীর মাঝি, দেনা পাওনা, রবীন্দ্র ছোট গল্প থেকে বাদ ছিল। আমি বলেছিলাম পার্ট 2তে এই সাজেশানটা দেব। সেই পার্ট 2 অর্থাৎ বাকি সাজেশানগুলো, সিসি 7th পেপারের বাকি সাজেশানগুলো আমি দিয়ে দিচ্ছি। পদ্মা নদীর মাঝি, দেনা পাওনা আর রবীন্দ্র ছোট গল্প এগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তো দেবো, তোমরা আপাতত এইগুলো পড়াশোনা করো, এই টপিকসগুলো পড়ো। এগুলো মোটামুটি দেবো, কমিয়ে দেবো জাস্ট। তখন লাস্ট মিনিট ফাইনাল সাজেশান বলতে কমিয়ে দেওয়া, এই সাজেশানই থাকবে, সেটা কমিয়ে দেবো। পরীক্ষা রুটিন পাবলিশড হলে আমি পরপর ধীরে ধীরে দিয়ে দেবো। সমস্ত সাজেশান পেয়ে যাবে, চিন্তা নেই। তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। অনার্সের সমস্ত পেপারগুলো থেকে শর্ট কোশ্চেনও দেবো। আর কার কি নোটস, কোন টপিক্সের উপর কিছু যদি নোটস প্রয়োজন হয় জানিও, আমি অবশ্যই দিয়ে দেবো। লিখে নাও তোমরা সিসি 7th পেপারের পার্ট 2 সাজেশানটা দিয়ে দিচ্ছি। পদ্মা নদীর মাঝি, দেনা পাওনা আর রবীন্দ্র ছোট গল্প। পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে লিখে নেবে, পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের চরিত্র। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবেরের চরিত্রটা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে, মন্তব্যটি বিচার করো। পদ্মা কতটা অমোঘ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লেখো, আঞ্চলিক উপন্যাস হয়েও পদ্মা নদীর মাঝি উপন্যাসটি শেষ পর্যন্ত রোমান্টিক পরিণতি লাভ করেছে। আঞ্চলিকতা সেটা নয়, এটা আঞ্চলিক উপন্যাস, তা সত্ত্বেও এর মধ্যে দেখা যাচ্ছে যে রোমান্টিকতাটা প্রাধান্য লাভ করেছে। পরবর্তী প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসে মালা ও কপিলার ভূমিকা। মালা ও কপিলার ভূমিকা দুটো একসঙ্গে আসতে পারে, আবার আলাদা করেও আসতে পারে। মালা চরিত্র, কপিলা চরিত্র। পরবর্তী প্রশ্ন, ময়নাদ্বীপের ভূমিকা। পদ্মা নদীর মাঝি উপন্যাসে ময়নাদ্বীপের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লেখো, পদ্মা নদীর মাঝি উপন্যাসটিতে নদী অধ্যুষিত নিম্নবর্গের জীবনচিত্র যেভাবে উদ্ভাসিত হয়েছে তার পরিচয় দাও। টপিকসগুলো খুব ভালো করে পড়বে, আর টেক্সটটা কিন্তু খুব ভালো করে পড়বে। টেক্সটের কিন্তু কোনো বিকল্প হবে না 5 এবং 1-এর জন্য, এবং বড় নোটস লেখার ক্ষেত্রেও কিন্তু টেক্সট খুবই জরুরি। সুতরাং টেক্সট খুব ভালো করে পড়বে। 5 নাম্বার লাইন তুলে প্রশ্ন হবে, কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে। আর 1 নাম্বারও লাইন তুলে দেবে। টেক্সট খুব ভালো করে পড়বে। এবারে লেখো দেনা পাওনা থেকে। দেনা পাওনা থেকে লিখবে, পাওনা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। দেনা পাওনা উপন্যাসের ষোড়শী চরিত্র। দেনা পাওনা উপন্যাসের জীবানন্দ চরিত্র। দেনা পাওনা উপন্যাসটিতে কৃষক সমাজের প্রতিবাদ ও প্রতিরোধ কিভাবে উঠে এসেছে। কৃষক সমাজের প্রতিবাদ ও প্রতিরোধ কিভাবে উঠে এসেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লেখো, দেনা পাওনা উপন্যাসে পল্লী জীবন ও পল্লী সমাজের যে চিত্র ধরা পড়েছে, পল্লী জীবন ও পল্লী সমাজের যে চিত্র ধরা পড়েছে তা আলোচনা করো। আরো একটা কোশ্চেন আমি দিচ্ছি অতিরিক্ত, দেনা পাওনা উপন্যাসে কার দেনা কার পাওনা তা বিচার করো। কার দেনা কার পাওনা, অর্থাৎ সেই নামকরণের মতোই হয়ে গেল। এই কোশ্চেন কটা করো। এখান থেকে খুব ভালো করে করবে তোমরা। নামকরণ, ষোড়শী চরিত্র, জীবানন্দ চরিত্র আর কৃষক সমাজের প্রতিবাদ ও প্রতিরোধের চিত্র কিভাবে উঠে এসেছে তা আলোচনা করো। এই 4টে কোশ্চেন খুব ভালো করে করবে। আর বাদ বাকি যে অতিরিক্ত 1টা বা 2টো বললাম দেখে রাখবে। তবে টেক্সট, এক্ষেত্রেও টেক্সট, সমস্ত সিসি পেপারটাতে টেক্সট খুব গুরুত্বপূর্ণ। টেক্সটের কিন্তু কোনো বিকল্প হবে না। 10, 5, 1 টেক্সট খুব ভালো করে পড়বে। এবারে লিখবে রবীন্দ্র ছোট গল্প থেকে। রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে কোশ্চেনগুলো লিখে নাও। অতিপ্রাকৃত গল্প হিসাবে নিশীথে গল্পের সার্থকতা বিচার করো। নিশীথে গল্পের সার্থকতা বিচার করো। অতিপ্রাকৃত গল্প হিসাবে তা কতটা গুরুত্বপূর্ণ। একটি মূক ও বধির মেয়ের জীবন যন্ত্রণা শুভা গল্পের যে মর্মস্পর্শী ভাষায় ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখবে,
ছোট গল্প হিসাবে এক রাত্রি গল্পের সার্থকতা বিচার করো। ছোট গল্প হিসাবে এক রাত্রি গল্পের সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, অতিথি গল্প। অতিথি গল্পটা করবে, অতিথি গল্পের তারাপদ চরিত্র, এই 4টে করো। নিশীথে, শুভা, এক রাত্রি আর অতিথি, এই 4টে খুব ভালো করে পড়বে। টেক্সট, সমস্ত টেক্সট, রবীন্দ্র ছোট গল্প এবং আধুনিক ছোট গল্প বা একালের ছোট গল্প, সমস্ত গল্প করার টেক্সট পড়তে হবে। টেক্সট পড়লে 5-1 অবশ্যই পারবে এবং 10 অবশ্যই লেখার ক্ষেত্রে সুবিধা হবে। একালের ছোট গল্প থেকে করবে পয়ঃমুখম, ফসিল, মহানগর, এখন প্রেম। পয়ঃমুখম থেকে কোশ্চেনটা লেখো, অর্থলোলুপতার যুপকাষ্ঠে মানবতার বলি হয়ে যাওয়ার গল্প হলো পয়ঃমুখম। বক্তব্যটি বিশ্লেষণ করো। ফসিল গল্পের নামকরণ বা মুখার্জি চরিত্র বা ক্ষয়িষ্ণু এবং ধনতন্ত্র সমাজের যে দ্বন্দ্ব বা চিত্র আলোচনা করো। মহানগর গল্পের শেষে বালক রতনের জীবন অভিজ্ঞতার স্বরূপ বিশ্লেষণ করো। এখন প্রেম গল্পে সময়ের সংকট কিভাবে বহুমাত্রিক রূপ পেয়েছে তা আলোচনা করো, বা এখন প্রেম গল্পের নামকরণ একই। মোটামুটি একটা করে নোটস মুখস্থ করতে হবে এই গল্পগুলো থেকে, রবীন্দ্র হোক বা একালের ছোট গল্প হোক, যে কোনো গল্পগুলো থেকে একটা করে নোটস মুখস্থ করলে হয়ে যাবে। যাই পড়ুক না কেন ওইগুলোই লিখে দেবে। তো চরিত্র পড়লে ভূমিকাটা একটু দেবে ভালো করে, ভূমিকাটা দেওয়ার পরে নোটসটা লিখবে, সেই বিষয়বস্তুটাকে গল্পগুলো লিখলে হয়ে যাবে। আর যারা ভালো নাম্বার পেতে চাও অবশ্যই প্রায় সমস্ত কোশ্চেনগুলো করবে, খুব ভালো করে পড়বে। নোটস তাহলে অ্যাপ্রোপ্রিয়েট লিখতে হবে, খুব ভালো করে নোটস না লিখলে কিন্তু ভালো নাম্বার পাবে না। আর চ্যানেলের সঙ্গে থাকো, কীভাবে নোটস লিখতে হয়, কীভাবে লিখবে, সমস্ত কিছু আমি বলে দেবো, চিন্তা নেই, তোমরা চ্যানেলের সঙ্গে থাকো।